কেন শকুনির পাশা হয়ে ঘরে ঘরে যৌতুক গৃহ ধাও করে, সেসব ধাঁধার কোনো উত্তর নেই। আছে স্যার, উত্তর আছে। জগতের সব জটিল প্রশ্নের হলো উত্তর হলো মানুষ। যে মানুষের দেহটা হলো হুঁকোর মতো, যার পেটে গঙ্গা জল ঢাললেও মাথার আগুনটা কিন্তু একটুও কমে না। মানতেছ না? জ্ঞানের কথা বন্ধ করে কাজের কথা শুনুন। হ্যাঁ বলুন। এই হচ্ছে আমাদের বাড়ি আর কারখানা আসল দলিল। বাড়িটা কিন্তু এ সপ্তাহের মধ্যে অমর বাবুর নামে ডিগ্রি হয়ে যাবে। তারপর অমর সেটা আমার নামে লিখে দেবে, কিন্তু কারখানা আছে বাবা দাদা লালি আর আমার নামে। এটার একটা নকল দলিল তৈরি করবেন, যার মালিকানা হবে শুধু আমার একার নামে। জয় শিব শম্ভু। চমৎকার সঞ্জয়, চমৎকার। এই জন্যই বুঝি সিন্ধুক খুলে দলিলটা আমি তোর হাতে তুলে দিয়েছি। তুমি আবার বাইরের লোকের সামনে এসছো কেন? কেন কেন আসবো না? তুই না বলেছিলিস যে ওই সম্পত্তিগুলো সব ওই লালিকে বাদ দিয়ে তোর আর আমার নামে হবে? তোমাদের দুজনের নামে দলিল হবে, আর এই লালি বুঝে একার বাড়ির চলে ভেসে যাবে। তুই কোথায় যাবি সেটা তুই বুঝে নিবি। পরের বাড়ির বউ হয়ে আমাদের সম্পত্তিতে বাহকে বসাতে পারবি না। যদি না পারবো তাহলে দলিলে দাদু আমার নামটা লিখে গিয়েছিল কেন? জয় শিব শম্ভু। ওরে বুড়োর সেই ভুলটা এবারে আমরা সংশোধন করে নেব রে। খবরদার বাবা, আমাকে ফাঁকি দিয়ে যদি কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি সব কথা বরটাকে একেবারে ফাঁস করে দেব। খবরদার লালি, ওই কথাটা আরেকবার উচ্চারণ করলে আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। মারবি না কেন? মারবি তো। এতদিন ধরে তোকে আমি ভাইফোঁটা দিয়ে এসেছি, এটাই তো তার উপযুক্ত পুরস্কার। আমি বলছিলাম কি, আপনারা যখন তিনজনে একই গোয়ালের গরু, এই একই বাড়ির লোক, তাহলে আর মিছিমিছি ঝামেলা বাড়িয়ে লাভ কি? তাহলে মানে আমি বলছিলাম কি, ওই কারখানার দলিলে ওই মামনির নামটা না হয় লিখে দিচ্ছি, কিন্তু ওই বাড়ির ব্যাপারটা না, ওটার ফয়সালা করবে অমর, কারণ বাড়িটা কোম্পানির নামে চোখ হয়ে যাচ্ছে। তুমি বোধহয় ঠিক কথা জানো না ঠাকুরপো। তোমার বোধহয় জানা নেই যে রাজ ফিন্যান্স কোম্পানি কেসটা উইথড্র করে নিয়েছে, আর তোমার দাদাও আজ এক্ষুনি বাড়ি ফিরে আসছেন। জানি না কি, এই তাহলে আমি এখনই কোর্টে চলে যাচ্ছি। ওই নতুন করে কাগজ লিখতে হবে তো। যতই লিখো উকিল মশাই, আপনি বোধহয় আমার স্বামীর আর নতুন করে কোনো ক্ষতি করতে পারবেন না। এ আপনি কি বলছেন মা জননী? আমি হলাম বংশগোপাল কোলে, মানে ওই সন্দীপ বাবুর একমাত্র উকিল। তাতে কি হয়েছে? শ্রীকৃষ্ণ তো একবার বরাহ অবতার নিয়েছিলেন, তাই বলে কিন্তু পৃথিবীর সব শুয়োরগুলো শ্রীকৃষ্ণ হয়ে যায়নি। কথাটার মানেটা ঠিক বুঝতে পারলাম না। কথাটার মানে হলো, শয়তান কখনো স্বর্গের পথে হাঁটতে পারে না। কুকুরকে ঘরে বসে যতই গঙ্গা জল খাওয়াও না কেন, তার লেজটা কিন্তু কখনো সোজা হয় না। তবে কুকুর কিন্তু প্রভু ভক্ত হয় মা। এই আর নেই বুঝি প্রভুর বিপদের দিনে আপনার একবার দর্শনও পাওয়া যায় নাই। কি ব্যাপার? ডাইলের মজা তলে উকিলের মজা টাকার বলে। সেই জন্য তো আজ সকালে ওই অমর বাবুর চিঠি নিয়ে আমি ওই কোর্টে গিয়ে সমর বাবুকে, সন্দীপ বাবুকে ছাড়াবার ব্যবস্থা করেছি। আমি এখনই গিয়ে সব কাগজপত্র তুলে নিতে হবে এবং নিজের জায়গায় লেজ গুটিয়ে চলে যাব। আমি জানতাম দাদাকে দুই একটা দিন বেশি জেলখানায় থাকতেই হবে না। হ্যাঁ, সে তো তুই জানবি, কারণ তুই নিজেই যখন আমাকে জেলে পাঠিয়েছিলিস তখন তো আমাকে কবে খালাস পাবো তোরই তো জানার কথা। এ তুই কি বলছিস পরে দাদা? বলবো, পরে বলবো। শুধু একটা প্রশ্নের মীমাংসা এখনো হয়নি, যে দেনা শোধ না করা সত্ত্বেও ওরা কেন কেসটা তুলে নিল। সময় মতো সে প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আমি তোমাকে সব ব্যাপার বুঝিয়ে বলবো। ঘটনাটা না আমরা বুঝি বৌদি, বলবো। না 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 দাদাজি, না 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 না, বৌমা বৌমা আমাদের যত বড় সর্বনাশ করবো তা
আর কলঙ্কের কথাটা তুই সবার সামনে প্রকাশ করিস না মা। না না, আজ আমি সব কথা জানতে চাই। বলো তোমরা, কার কলঙ্ক, কিসের কলঙ্ক? না বটে না, মাথা গরম কইরা তুমি ওনাগো ফাঁদে পা দিও না। বলতে দিন ম্যানেজার বাবু, আমি জীবনে এমন কোনো পাপ করিনি যে সত্যের সামনাসামনি দাঁড়াতে আমি ভয় পাবো। তাহলে এই কথাটা কেন বলছো না যে দাদার মুক্তির জামিন হিসাবে তুমি নিজের দেহটাকে এক রাতের জন্য আমার কাছে বিক্রি করে রেখেছিলে? ছি ঠাকুরপো, ছি! স্বামীর সামনে দাঁড়িয়ে তার স্ত্রীর সম্পর্কে এমন কথা বলতে তোমার জিভে একটু আটকালো না? লজ্জা করলো তো, সত্যিটা আর মিথ্যে হয়ে যাবে না। সাহস যখন দেখিয়েছ তখন নিজের মুখে স্বীকার করো কলঙ্কের কথা। তাহলে বলো, কাল রাতে অমরের বাড়িতে তুমি গিয়েছিলে কেন? কি হলো, চুপ করে আছো কেন দেবযানী? জবাব দাও, আমি আসল সত্যিটা জানতে চাই। বলো বলো, আমি আসল সত্যিটা জানতে চাই। হ্যাঁ, কাল আমি মাত্র 10 মিনিটের জন্যই অমর সরকারের বাড়িতে গিয়েছিলাম। 10 মিনিটেও মেরে অনেক কিছু দাম মেটাতে পারে দাদা। তাই বলছি, ঘরে এমন সুন্দরী যুবতী স্ত্রী থাকলে তুই হয়তো এইভাবেই আরো 10টা কারখানার মালিক হতে পারবি। তাই বলছি, বউকে ভাঙিয়ে ব্যবসা করার নতুন মহাজনকে আমি সেলাম জানিয়ে যাচ্ছি। সেলাম দাদা, সেলাম। বারো ভালো গেলে খারাপ হয় না বর্তা, কে তারে কোন চোখে দেখে এইটাই হলো বড় কথা। এইরকম নোংরা কাজ করলেও না কেউ অপরাধী হয় না। যারা সেটা সেই চোখে দেখে তারাই বরং অপরাধী হয়। আমি বরং বউদের জন্য একটা ফুলের মালা পাঠিয়ে দিই বর্দা। বরুণ মালা। যাই ভালো লালি, যাই ভালো। জয় শিব শম্ভু। বাবা সন্দীপ, তুই বরঞ্চ বৌমাকে মালা দিয়ে বরণ করে ঘরে নিয়ে চল, আর আমি গোটা বাড়িটা গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নি। সব পাপ একেবারে ধুয়ে সাপ হয়ে যায়। জয় শিব শম্ভু। শোনো, আমি এতক্ষণ কোনো কথা বলিনি, কারণ তোমার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, যার মর্মটা ওরা বুঝবে না। আর কি বোঝার বাকি আছে বলতে পারো? এটা তো জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে এখনো তোমার আর অমরের ভালোবাসাটা বেঁচে আছে। না না না, মিথ্যে মিথ্যে মিথ্যে, তোমার সমস্ত কথা মিথ্যে। অমর আজ আমার কাছে একটা হারিয়ে যাওয়া ছেঁড়া ক্যালেন্ডারের পাতা ছাড়া আর কিচ্ছু নয় গো। তাহলে কেন সে আমাকে মুক্তি দিল? কিসের জন্য 5 লাখ টাকার দাবিটা ভুলে গেল? তার একটাই মানে, এখনো তোমাদের ভালোবাসাটা বেঁচে আছে। আর এই ঘটনাকে উপলক্ষ করে সেটা আবার নতুন করে বেঁচে উঠলো। না না, আমার জীবনে তোমার মতো কলঙ্কিনীর কোনো স্থান নেই। বেরিয়ে যাও, এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। আমার কথাটা তুমি শোনো, তুমি বিশ্বাস করো, চন্দ্র সূর্য সাক্ষী, তোমার দেবযানী কলঙ্কিনী নয়। তবু ওদের চক্রান্তের আগুনটাকে তুমি এইভাবে তোমার অবিশ্বাসের দমকা হওয়ায় পুষ্কে দিও না। আমি তোমার পা ছুঁয়ে বলছি, খবরদার খবরদার, তুমি আমার পায়ে হাত দেবে না। একটা নরকের এটো শাল পাতাকে আমি কোনোদিন আমার স্বর্গের তুলে আনতে পারবো না। যারা শাল পাতা তুলসী পাতার তফাৎ বোঝে না, তারা নরকটারে স্বর্গ এইভাবে, আর এই সংসারের নরকে বৌদি মনে একখানা স্বর্গের ফুল হইয়া বাঁচতে ছিল। আর তারে চেষ্টা ভুল করলে তোমার গোটা জীবনটায় নরক হইয়া যাইবে বর্দা। শুনুন ম্যানেজার বাবু, শুনুন, ওই তুলসী পাতাটাকে আপনি আদর করে অমরের বাড়িতে পৌঁছে দিয়ে আসো। বলো না গো, বলো না। তোমার মতো মানুষের মুখে যে ও কথা মানায় না। বেশ, তুমি যদি অবিশ্বাস করো তাহলে তুমি নিজের হাতে আমার গলা টিপে আমাকে শেষ করে দাও। তোমার দেওয়া এই সম্মানের সিঁদুর সিঁথিতে নিয়ে
আমি চিরদিনের মতো এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। অন্যের সম্পত্তি হয়ে আমার হাতের সিঁদুর তোমার মাথায় রাখার কোনো অধিকার নেই। আমি আজ নিজের হাতে তোমার ওই স্মৃতির সিঁদুর মুছে দিয়ে আমাদের এই স্বামী স্ত্রীর মিথ্যে সম্পর্কটাকে আমি শেষ করে দেব। যে হাতে সিঁদুর জিহাদি সিঁদুর দিয়েছো সিঁথিতে, সে হাতে সিঁদুর মুছো না। আমার দু চোখে অশ্রু ঝরিয়ে নিজের শান্তি খুঁজো না। যে হাতে সিঁদুর দিয়েছো সিঁথিতে, কি আমার অপরাধ, কি দোষে দোষী, নিজের ঘরে আমি কেন পরবাসী? কি আমার অপরাধ, কি দোষে দোষী, নিজের ঘরে আমি কেন পরবাসী? আমার দু চোখে অশ্রু ঝরিয়ে, আমার দু চোখে অশ্রু ঝরিয়ে, চেনা পথ ভুলে যেও না। যে হাতে সিঁদুর দিয়েছো সিঁথিতে, সে হাতে সিঁদুর মুছো না। আমার দু চোখে অশ্রু ঝরিয়ে নিজের শান্তি খুঁজো না। যে হাতে সিঁদুর মুছো না, মুছো না। চলে যাও, চলে যাও আমার সাথে, চলে না না না, নিয়তি, তুমি যতই শকুনির পাশা হয়ে আমার জীবন পঞ্জিকাকে উল্টে দিতে চাও না কেন, তুমি কিছুতেই বাদ পারবে না। নিজের ভাগ্যলিপি বদলে দিয়ে আমি একদিন রাজা হয়েছিলাম, তাই চিরদিন আমি রাজার মতোই সিংহাসনে বসে থাকবো। তুমি হয়তো তাই থাকবে বাবা, কিন্তু তোমার সন্তানেরা তাদের জীবন দিয়ে সেই সিংহাসনের দাম শোধ করবে। আমার সন্তানের জীবনের দায়িত্ব আমার বাবা, তাই তো তোকে কলকাতার নার্সিংহোমে নিয়ে গিয়ে চিকিৎসা করি, আমি তোকে প্রাণে বাঁচিয়েছি। এইবার পাপিয়ার সঙ্গে আমি তোর বিয়ে দেবো। বল, আর কি তুই চাস আমার কাছে? কিচ্ছু চাই না বাবা। এই চাদরের নিচে যে পরাজয়ের ছবিটা লুকিয়ে রেখেছি, তুমি আমার সেই ডান হাতটা ফিরে দাও বাবা। কেন
কেন তুই বারবার এক কথা বলিস? বলতে হবে বাবা, ফিরিয়ে দাও না বাবা, আমার এই ধন হাতটা তুমি ফিরিয়ে দাও না। একটা বিকলাঙ্গকে সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দাও বাবা। অবুঝের মতো কথা তুমি বলো না দীপঙ্কর। ঝরা পাতাকে কোনোদিন গাছের ডালে ফিরিয়ে দেওয়া যায় না। মানে আজ আমরা দুজনে সমান নই কাকা বাবু। আজ আমি সুস্থ শরীরে বেঁচে আছি, আর আপনার ছেলের একটা হাত নেই। ও একটা বিকলাঙ্গ, একটা অক্ষম, একটা পঙ্গু। হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাই টাকা খরচ করে আজ আমি আর পঙ্গু স্বামীর সিঁদুর কিনতে পারবো না। আই এম সরি দীপঙ্কর। পূর্ণিমা যে বেঁচে আছে, দাদা কদিন আগে সেই খবরটা জানতে পেরেছে। তাই তো ইচ্ছা করেই তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি তোমার সাথে এমন ব্যবহার করেছি। আমাকে তুমি ক্ষমা করো দীপঙ্কর, আমাকে তুমি ক্ষমা করো। বিদায়, চিরবিদায়, চিরবিদায়। বাবা, আমিও পূর্ণিমার কাছে ফিরে যাচ্ছি। না 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 দীপঙ্কর, না, তুই কিছুতেই পূর্ণিমার কাছে ফিরে যেতে পারবি না। ওদের কাছে আবার এই উঁচু মাথাটা তুই নিচু করে দিতে পারবি না। বাবা, চুরি করা অভিযুক্ত নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকা যায় না বাবা, কারণ ষড়যন্ত্র করে আসল মালিককে পথের ভিখারি সাজিয়ে তুমি হয়েছ রাজা। হ্যাঁ, রাজা আছি, রাজা রাজা রাজা। আর সেই আসল বছর আগে বুড়ো মালিক যখন আমাদের সবাইকে নিয়ে পুরী রথযাত্রা দেখতে গিয়েছিল, তখন ভাগ্যের জোরে সেই অ্যাক্সিডেন্টটা আমার জীবনটাকে বদলে দিয়েছিল। জানে বাবা, জানে। তোমার মুখেই তো শুনেছিলাম মালিকের একমাত্র নাতি আর তুমি ছাড়া সেই অ্যাক্সিডেন্টে সবাই মারা গিয়েছে। সবাই মারা গিয়েছে। আর মরার আগে বুড়ো মালিক তার একমাত্র নাতিকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল, অবিনাশ, আমার একমাত্র বংশধর, আর সমস্ত সম্পত্তি আমি তোর হাতে তুলে দিলাম। তখন শুধু আমি হেসেছিলাম। তারপর বাড়ি ফিরে এসে সে 1 বছরের বাচ্চাটাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়ে আমি সমস্ত সম্পত্তির মালিক হয়ে বসেছি। নিজের ন্যায্য অধিকার হারিয়ে, নাম পরিচয় হারিয়ে যে ছেলেটা ভিখারির মতো তোমার কারখানায় কুলের কাজ করে চলেছে, সেই হলো আসল মালিক, আর তার নাম অমর সরকার। তুই কি বলছিস? ঠিক বলছি রে দেবচানে, আমি সত্যি কথা বলছি। আরে অমর ভিখারি নয়, ভিখারি হলাম আমরা, আর তার সম্পত্তি দখল করে আজ আমরা হয়েছি রাজা। বাহ, চমৎকার বাবা, চমৎকার। এরপরেও তুমি অমরকে জামাই করার সুযোগটা হাতে পেয়েও তুমি হাতছাড়া করলে বাবা। সাপকে দুধ কলা খাওয়ালেও সে নাকি পোষ মানে, আর তুমি যার খেয়ে পড়ে জীবন ধারণ করেছো তাদের বুকেই তুমি ছবল মেরেছো। চিৎকার করে কোনো লাভ নেই বাবা, কারণ শিয়ালের গলায় কখনো সিংহের ডাক মানায় না। হ্যাঁ, কালো ছেলে মাখানো হাড়ি দেখিয়ে কাক তাড়ানো যায় বাবা, কিন্তু কোনোদিন সমাজপতির মর্যাদা পাওয়া যায় না। তোমার জন্যে আজ দাদা পঙ্গু হয়েছে, আর আমিও সব হারিয়ে আমি ভিখারিণী হয়ে পথে নেমে এসেছি। আজ দেবযানীকে তুমি তার নিজের পথে চলতে দাও বাবা। আমি জানি না, আজ আমি জানি না বাবা, শ্বশুর বাড়ির সমস্ত অধিকার আমি হারিয়েছি। আজ যে আমি কোথায় যাব, কি করব, তা আমি নিজেই জানি না। কিন্তু তোমার কাছে ফিরে এসে আমি তো আমার নারীত্বের অপমান করতে পারবো না বাবা। তাই
ভিখারির মেয়ে আজ আজ সত্যি সত্যি ভিক্ষের থালা হাতে নিয়ে পথে পথে ভিক্ষা করে বেড়াবে। তুই এবার কিছুতেই আমার উপর প্রতিশোধ নিতে পারবি না। পারবো বাবা। আমার প্রতি সন্তানের প্রতি যদি তোমার বিন্দুমাত্র স্নেহ মায়া মমতা অবশিষ্ট থাকে, তাহলে নিজের চোখে আজ সে দৃশ্য দেখে তোমাকে আজীবন চলতে হবে বাবা। আজীবনে চলতে হবে। চলতেই হবে। তোমার কথা কেউ শুনবে না বাবা, তোমার কথা কেউ শুনবে না। মিথ্যে আমি যাত্রের জালে তোমাকে একাকে এখানে পড়ে থাকতে হবে। আমিও তাই চলে যাচ্ছি আমার অগ্নি সাক্ষী স্ত্রীর কাছে। আমি পূর্ণিমার কাছে ফিরে যাচ্ছি বাবা। কি বলে গেল? কি বলে গেল? অগ্নি সাক্ষী স্ত্রী, অগ্নি সাক্ষী স্ত্রী। মনুষ্যত্ব, শিক্ষা, সভ্যতা, সমাজ, ভালোবাসা সব মিথ্যে, 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 মিথ্যে। ওই শব্দগুলো কারো পেটের ক্ষুধা বেরোতে পারে না। তবুও তোরা দস্যু রত্নাকরের মতো আমার মাথায় সব পাপের বোঝা চাপিয়ে চলে গেলি। যা, চলে যা। তখন আমি এই দস্যু রত্নাকর এই বেঁচে থাকব রে। দস্যু রত্নাকর। আর এই রাক্ষসের চরিত্র নিয়ে লিখব এক নতুন রামায়ণ, নবভারতের এক নতুন রামায়ণ। রামায়ণ, এক নতুন রামায়ণ, যেখানে রাম রাবণ আছে, লক্ষণ বিভীষণ আছে, আর আছে আমার মতো মহাভারতের শকুনি। শুধু মুখের কথা শকুনি হওয়া যায় না বংশবাবু, কাজ দিয়ে সেটাকে প্রমাণ করতে হয়। এই দেখুন প্রমাণ, বাড়ি ও কারখানার আসল দলিল। বেশ, তাহলে একটা কাজ করুন, চমৎকার। এরপরই তো আসল খেলাটা শুরু হবে। আপনি একটা কাজ করুন, ওই দলিলগুলো আমার নামে করে আপনি নতুন মালিকানা তৈরি করুন। মান্তু সোনা, আমি বেঁচে থাকতে আপনি এত সহজে চোরের উপর বাটপারি করতে পারবেন না আমার বাবু। কারণ বাড়িটা আমি ছেড়ে দিলেও কারখানাটা আমার চাই। কারখানাটা নিয়ে আপনি করবেন কি? ইতিমধ্যে তো ফবরা করে দিয়েছেন, ওটা নতুন করে নিয়ে কাজ চালাতে পারবেন। আরে বাবা, চালাতে না পারলেও কাউকে বেচে পয়সা তো কামাতে পারবো। তাহলে মনে করুন আমাকেই আপনি বেচে দিলেন। তার জন্য আপনি কত টাকা দেবেন? 20 লাখ। 20 লাখ? মান্তু সোনা, 20 লাখ টাকা পেলে আমি সোজা কলকাতায় চলে যাব, বাকি জীবনটা আমি ফুর্তি করে কাটাবো। আপনি চলে যাবেন মানে? আপনি চলে গেলে আপনার বাবা বোন কোথায় থাকবেন? ওরা জাহান্নামে গেলেও আমার কিছু যায় আসে না। আমি জানতাম তুই এই কথা বলবি, তাই তো তোর মতো বিশ্বাসঘাতকের আসল চেহারাটা আমি দেখতে এলাম। ছি ছি ছোট্টা, এইভাবে আমাদের পথে বসে তুই এইভাবে পালিয়ে যেতে চাইছিস? Shut up! এটা তো আগেই গেছে, এবার কারখানাটা বিক্রি করে দিতে চাইছিস? হ্যাঁ, এখানে কে তোর ঠিকানা দিয়েছে? বল, কল কে দিয়েছে? আমি নিজে ওদের গাড়ি করে এ বাড়িতে নিয়ে এসেছি। কোন ছেলের জন্ম দিয়েছেন সেটা উনি নিজের চোখেই দেখে যান। আরে দেখার কি আছে? হ্যাঁ, যেমন বাপটা তেমনি ছেলে হবে। আমরা কাছে কখনো আম ফলে না। আমার বাবু, আমি 20 লাখই রাজি। চেকটা আমায় দিয়ে দিন, আজই অঞ্চল ছেড়ে আমি চলে যাই। না না, আমি আপনার বাবার মতো, তাই আমি আপনার সামনে হাত জড়ো করে অনুরোধ না করছি। না না না, দেখুন আপনাদের ফ্যামিলিগত ব্যাপারে আমাকে জড়াবেন না। যদি কিছু বলার থাকে তাহলে আপনার ছেলেকে বলুন। ওকে বলে কি না? ও তো আর মানুষ নয়, ও তো একটা জানোয়ার। ছোট্টা, তুই এত বড় জানোয়ার! তুই আমার গায়ে হাত তুললি। বেশ করে
বলেছি, এরপরও এখানে দাঁড়িয়ে থাকলে লাথি মেরে বাইরে বের করে দেবো। আর একটা কথা বলবি না। বাবার বেলায় শুধু মুখে বলেছি, তোর বেলায় সত্যি সত্যি বাঁচাবো। নিজের সিঁথিতে সিঁদুর থাকা সত্ত্বেও কেন আপনি এদের গলগ্রহ হয়ে পড়ে আছেন? কেন আপনি আপনার নিজের জায়গায় ফিরে যাচ্ছেন না? নিজের জায়গাটা তুমি নিজেই নষ্ট করেছি। কোহিনূর হীরাকে ফেলে আজকে আঁচড়ে ছড়িয়ে ধরেছি। তাই তো সে আমার কাছে বারবার ফিরে যেতে চেয়েছিল, কিন্তু আমি চাইনি। বিশ্বাস করুন, তাই সে 3 মাস হয়ে গেল আমার কাছে আসেনি। চল চল মা চল, বাড়িটা যখন গেছে তখন আমরা দুজনে গিয়ে গাছতলায় আশ্রয় নেব। আমি থাকতে আপনি গাছতলা থাকতে যাবেন কেন বাবা? কি বাবা নিখিল, তুমি এখানে? অহল্লাদে টেলিফোন করে আমাকে এখানে ডেকে নিয়ে এসছে। চলুন বাবা, আপনার আমার বাড়ি চলুন। শ্বশুর হলো আপনাকে যখন বাবা বলে ডেকেছি, তখন আবার নিজের বাবা মা খেতে পেলে আপনার মুখেও দুটো ডাল ভাত তুলে দিতে পারবো। এত কিছুর পরেও তুমি আমাকে ক্ষমা করতে পারবে? ক্ষমার তো কোনো প্রশ্ন নেই লালি। অগ্নি সাক্ষী রেখে যে বন্ধন তৈরি হয় তাকে কোনো দিনই ছেড়া যায় না। ভুল বুঝে তুমি যতই তাকে টেনে টেনে খুলতে চাইবে, ততই সারা শক্ত হয়ে বসবে। কিন্তু আমি শ্বশুর হয়ে তোর বাড়িতে তো আমি চিরকাল থাকতে পারবো না বাবা। সময় হলে আমি নিজে আপনাকে সন্দীপ দাতার কাছে পৌঁছে দিয়ে আসবো। তার আগে আমাকে আমার কর্তব্যটুকু করতে দিন বাবা। এসো লালি। গাছে কোনোদিন আম ফলে না, কথা সত্য, কিন্তু তার পরিবর্তে এইরকম একটা বীজ ফল জন্মাতে পারে। পুত্র সে অন্ধ হয়ে তা আমি কোনোদিন বুঝতে পারিনি। তাই আমি চলে যাবার আগে আমার মুখাগ্নি করার অধিকারটা আমি তোর কাছ থেকে কেড়ে নিয়ে গেলাম। আমি তোর কেরলে শ্মশানের চন্ডালের হাতে দাও, তবু তোর মতো বেঈমানের হাতে আমি কোনোদিন আগুন নেব মন্তু সোনা। খুব সহজেই সব ঝঞ্ঝাট খালাস হয়ে গেল। আমার বাবু, আমার চেকটা কি আজই দেবেন? আগে না, আগে না, মানে চেকের বদলে আপনাকে নগদে একটা গলা ধাক্কা দেবো মান্তুর সোনা। তার মানে ওই দলিলগুলো আমার ভীষণ প্রয়োজন ছিল। আমি শুনেছি বংশবাবুর মুখে যে ওই দলিলগুলো নাকি সন্দীপ বাবু আপনাদের কাছে রাখতে দিয়েছিল। তাই আপনারা সবাই মিলে যদি কখনো কোনোদিন তাকে ফাঁকি দেন, সেই জন্য ওই দলিলগুলো উদ্ধার করে আমি তাকেই ফেরত দেব। না, আমার এত বড় সর্বনাশ করেও আপনি দেবযানীর সর্বনাশ আটকাতে পারেননি। দাদা তাকে কলঙ্কিনী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই বলছি। এর জন্য দায়ী হচ্ছেন আপনি। আপনার সঙ্গে দেখা করতে এসেছিল বলে তাকেই শাস্তি পেতে হয়েছে। এটা হতে পারে না, কখনো হতে পারে। হ্যাঁ, পারে পারে, নিশ্চয় পারে, কারণ দাদার কানে সেই বিষটা ঢেলেছি আমি। আপনি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করেও আমার দাদাকে আপনি বাঁচাতে পারবেন না, কারণ কারখানা যদি আমি না পাই, দাদাকে আমি সেটা ভোগ করতে দেব না। এই কুরুক্ষেত্রের প্রধান সেনাপতি হয়ে শেষ তীরটা ছুটব আমি, এই সঞ্জয় বসু। ওদিকে অত বড় একটা কাণ্ড ঘটে গেছে, আমি তার বিন্দু বিসর্গ কিছুই জানি না। আমি যাই সন্দীপ বাবুকে গিয়ে সব বুঝিয়ে বলি। বংশবাবু, সন্দীপ বাবুকে আমি দেখবো, আপনি দেখুন দেবযানী এখন কোথায়। হ্যাঁ, দেখছি স্যার, দেখছি, দেখবো এবং দেখতে হবে, কারণ বংশগোপাল আমার নাম, আমার কিন্তু অনেক দাম। আমি ভুল করে ফেলেছি দেব, আমি ভুল করে ফেলেছি অহল্যা। দেবযানীকে একবার চোখের দেখার জন্য, তার মনটাকে বোঝার জন্য আমার কাছে টেনে নিয়ে এসে আমি তার চরম সর্বনাশ করেছি। ঈশ্বর, আমি কি ভুল করলাম। তুমি
ভেঙে পড়ো না অমরদা, ভেঙে পড়ো না। সন্দীপদা শিক্ষিত বুদ্ধিমান মানুষ, তুমি চেষ্টা করলে সব তাকে বুঝিয়ে বলতে পারবে। যাও, তুমি দেরি করো না, এখনই সন্দীপদার কাছে ছুটে যাও। সন্দীপ আজ নিজেই তোমার সঙ্গে দেখা করতে চলে এসেছে। আমার সন্দীপ, তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ, কেন আসবো না? যার জন্য আমার সংসারের মান মর্যাদা সবকিছু লুট হয়ে গেছে, তাকে কি একবার চোখের দেখা না দেখে থাকতে পারি? কিচ্ছু লুট হয়ে যায়নি সন্দীপ, কিচ্ছু নয়। অন্ধকারকে দেখে কখনো ভূত বলে মনে করো না। তুমি যেটা দেখেছো সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা, মিথ্যা। না, মিথ্যা না। এটা কথা কি তুমি অস্বীকার করতে পারো যে দেবযানীকে তুমি ভালোবাসো? তাকে কাছে পাওয়ার জন্য তুমি দিন রাত পরিশ্রম করে ভিখারি থেকে কোটিপতি হয়েছো, আমাকে যেচে টাকা ধার দিয়েছো, মিথ্যে মামলায় আমাকে জেলে পাঠিয়েছো। পাঠিয়েছিলাম কারণ আমি জানতাম যে দেবযানী শুধু একমাত্র আমার শেষ এবং প্রথম ভালোবাসা, কিন্তু তাকে তো আমি পাইনি। তুমি তো তাকে না চাইতে পেয়ে গেছো, এটা তোমার ভাগ্যে ছিল। আর তার ভাগ্যে ছিল তোমার দেয়া সিঁদুর, আমার ভাগ্যে ছিল শুধু ব্যর্থ ভালোবাসা। দেবযানী শুধু তোমার। না 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 না, দেবযানী শুধু তোমার, তোমার তোমার দেহ মনে তোমার। তাহলে পরীক্ষা হয়ে যাক এক্ষুনি, ওই দেবযানী কার, তোমার না আমার মতো কাণ্ডজ্ঞানহীন ভালোবাসার মানুষের? চলো সমাজ। ভগবান, তুমি সন্দীপদাকে সত্যের পথ দেখাও। ওদের তিনজনের জীবন নিয়ে যে জটিল ঘূর্ণিস্রোত শুরু হয়েছে, তাকে তুমি শান্তির সঙ্গমে পৌঁছে দাও ঠাকুর। ওদের জীবনে বাজুক মিলনের সুর। সুর নেই, তাল নেই, আজ সুর তাল ছন্দ সব হারিয়ে গেছে। রাজরানী দেবযানী আজ ভিখারিনীর বেশি পথে নেমে এসেছে। বাবু মশাইরা, বাবু মশাইরা, এই ভিখারিনীকে কিছু দান করে যান। বাবু মশাইরা, এই ভিখারিনীকে কিছু দান করে যান। না, আমি পয়সা থাকতে তুই পথে পথে ভিক্ষা করতে পারবি না। আমি তো আসি মা, আমি তো আসি। না, আমি আমার বাবার কাছ থেকে যখন কোনোদিন কোনো সাহায্য নিইনি, তখন আপনার কাছ থেকেও কোনো সাহায্য নিতে পারবো না বাবা। বাবা, আমি কারো গলগ্রহ হয়ে বাঁচতে চাই না। কারো গলগ্রহে তোমাকে বাঁচতে হবে না দেবযানী। আমি সন্দীপকে তোমার সামনে এসে হাজির করিয়েছি। আমার স্বামী ইচ্ছা হলেই আমার কাছে আসতে পারেন, কিন্তু আপনি কোন অধিকারে এসেছেন? চলে যান, চলে যান বলছি এখান থেকে। অমরকে চলে যেতে বললেও তুমি কিন্তু আমার বিশ্বাসটা ফিরে পাবে না দেবযানী, কারণ আমি এটা কিছুতেই ভুলতে পারবো না যে এই ছেলেটার সঙ্গে 10 মিনিট হলেও তুমি এক ঘরে একা ছিলে। আর তুমি যে রাতের পর রাত মদ খেয়ে পাইচি বাড়িতে পড়ে থাকতে, ওই নাচমহলে পুরুষ নারীর কি সম্পর্ক হয় সেটা তো সবাই জানে। তবু যদি তুমি গঙ্গা জলের মতো পবিত্র থাকতে পারো, তাহলে আমি আমার বন্ধুর বাড়িতে 10টা মিনিট গিয়েছি বলে কোন চুক্তিতে অপবিত্র হব বলতে পারো? বাহ, চমৎকার! নিজে অন্যায় করে এখন আমাকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করতে চাইছো। মনে রেখো, মেয়েরা তখনই সীতা সাবিত্রী হয় যখন তাদের স্বামীরাও রাম অথবা সত্যবান হয়। এরপরে কিন্তু আর কোনো প্রশ্ন থাকতে পারে না সন্দীপ। মনটাকে তুমি যত নিচে নামাবে, সে ততটাই জলের মতো সর্বনাশা খাদের দিকেই নেমে যাবে। এই দুনিয়ায় সব নদীর কুল আছে, কিন্তু ভুলের কোনো কুল কিনারা নাই। চুপ করুন, আপনারা যা ইচ্ছা বলুন না কেন, তাতে কিছু প্রমাণ হবে না। দেবযানী যে এখন আমার, সেটা কিছুতেই প্রমাণ হবে না, কারণ দেবযানীকে আমি মনে করি ও কলঙ্কিনী, অসতী। সন্দীপ, দেবযানীর নামে একটা বাজে কথা তুমি বলবে না, বলে দিচ্ছি। গালাগালি দিয়ে কথা বলবে না। আমি 100 বার বলবো কলঙ্কিনী, 1000 বার বলবো কলঙ্কিনী। সন্দীপ, স্তব্ধ, নাহলে আমি তোমাকে শেষ করে দেবো, শেষ করে দেবো। দেবযানীর নামে একটা গালাগালি দিয়ে কথা বললে আজ আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না, আমি তোমাকে শেষ। সন্দীপের পরও বলবে দেবযানী আমাকে ভালোবাসে? না রে বোকা, না। এই দেশটার নাম ভারতবর্ষ। এখানকার মেয়েরা স্বামীর উপর রাগ করে হয়তো একটা শাড়িকে ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু তার বংশ মর্যাদা শিক্ষা এটা কখনো ভুলতে পারে না, কখনো না, কোনোদিনও না। হয়তো যাত্রা নাটকের সিনেমায়
ভিখারির সঙ্গে রাজ পরিবারের কারোর বিয়ে হতে পারে, কিন্তু বাস্তবে সেটা কোনোদিনই হয় না। তার জন্য দেবচারীর কোনো দোষ নেই আমার। তোমাদের জীবনে আজ যে জটিলতার সৃষ্টি হয়েছে তার জন্য একমাত্র আমিই দায়ী। আপনি দায়ী মানে? হ্যাঁ আমার, আজ আমি সব অপরাধ স্বীকার করে বলছি। আমার সমস্ত বাড়ি কারখানার সবকিছু মালিক হলে তুমি। আমি ষড়যন্ত্র করে ফাঁকি দিয়ে এতদিন সেটা দখল করে রেখেছিলাম। আজ আমি সবকিছু ফেরত দিতে এসেছি। তুমি না, আমার বাড়ি কারখানা সব আমার। ওটা আপনি রেখে দিন, রেখে দিন। বড় লোক আমার কোনো ইচ্ছা আমার আর নেই, সব আমার শেষ হয়ে গেছে। আপনি সন্দীপকে দেখুন, এখনো পর্যন্ত দেবচানীকে কলঙ্কিনী বলে দূরে সরিয়ে না না সন্দীপ না, এ ভুল তুমি করো না। ও তোমার জন্য অমরের ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে। আমার তো আমরা আমরা অকলে জানি বৌদি মনে মনে কোথাও কোনো পাপ। আপনারা যে যাই কিছু বলুন না কেন, তাতে কিছুই প্রমাণ হবে না। দেবচানী এখনো আমার, তার জন্য প্রমাণ চাই, প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ। না, মেয়েদের প্রতিত্বের কোনো প্রমাণ হয় না। আপন মহত্তর মানবিকতায় তার বিচার করে নিতে হবে। কাকা তুমিও? আমি বলছি, বৌমা সতী সাবিত্রীর মতো পবিত্র। তুই ওকে রাজ রানীর বেশে বাড়ি নিয়ে চল। বাড়ি হয়তো ওকে ফিরে নিতে পারবে বাবা, তবে সেটা রাজরানী বেশে নয়, বিধবার বেশে। আফসোস। তুমি কি করলে দেবচানী? আমাকে বাঁচানোর জন্য কেন তুমি তোমার জীবনের এত বড় সর্বনাশ ডেকে আনলে? বিশ্বাস করো, বিশ্বাস করো দেবচানী, আমি তোমাকে এতটুকু অপবিত্র বলে মনে করিনি। আমি জানি তুমি অমরকে ভালোবাসো, তাই আমি তোমার আর অমরের মিলনের পরে আমি কাঁটার ফুল হয়ে ফুটে থাকতে চাইনি। মিথ্যে অপবাদ দিয়ে আমার জীবন থেকে তোমাকে আমি সরিয়ে দিতে চেয়েছিলাম, যাতে তুমি অমরের কাছে ফিরে গিয়ে তোমাদের ভালোবাসাকে সার্থক করতে পারো। হয় না গো, কেন? তাই তো আজ আমি অগ্নি পরীক্ষা দিয়ে গেলাম। কারণ এই পৃথিবীতে সবাই যে প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না, তাই তো আজ আমি প্রমাণ করে দিয়ে গেলাম যে দেবচানী সত্যি সীতা, সতী সাবিত্রীর মতো পবিত্রা। দেবচানীর শীতের সিঁদুর কেউ কেড়ে নিতে পারবে না। সে কোনো পিতার কন্যা নয়, কারো ভালোবাসার প্রণয়ী নয়, সে শুধু তার দেবতার অগ্নি সাক্ষী স্ত্রী। যদি দং হৃদয়ং তব তদ